স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। এটা একটা কম্পিটিটিভ এক্সাম। আর কী কী বিষয় এখানে করানো হয় তোমরা দেখতে পাবে, এখানে ব্যানার আছে। এই সমস্ত যে বিষয়গুলো বা পরীক্ষাগুলো এক্সামগুলো আছে, WBCS, পুলিশ, স্টেট, SSC, MTS, PSC, ক্লার্কশিপ, রেল, ফুড, SI, ICDS, এই সমস্ত পরীক্ষা যেগুলো মেনলি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এই সমস্ত পরীক্ষাগুলো হয়, কম্বাইন্ড বা স্পেশালাইজড এক্সামগুলো হয়, সবই এখানে দেওয়া আছে। এইগুলোতে এখানে ভর্তি চলছে। আর আজকে আমি যেটা তোমাদের কাছে একটু নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইংলিশ। তিনটে এখানে আমি সিলেক্ট করেছি, তিনটে ছোট্টই বিষয়, সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই বা চর্চা করতে চাই। তো শুরু করা যাক। প্রথম যেটা আছে এটা একটা বলে দিই, তার প্রথমে এটা একটা কোয়েশ্চেন পেপার থেকে নেওয়া। এটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের একটা এখান থেকে আমি তিনটে চুজ করেছি জাস্ট দেখাবার জন্য যে কীভাবে আমরা অ্যাকচুয়ালি ইংরেজিকে হ্যান্ডেল করবো এক্সামে, অ্যাকচুয়ালি কীভাবে আমরা হ্যান্ডেল করবো, কীভাবে আমরা পড়বো। ঠিক আছে, তোমরা এটা দেখতে পাচ্ছ কি জানি না, দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা এরর কারেকশন। এটা রাজ্য সরকারের একটা পরীক্ষা ছিল, গতবারে একটা এসেছিল। এটা একটা এরর কারেকশন আছে যেটা আমি চুজ করেছি। এটা আছে দেখো, অ্যানাদার বাফলিং চেঞ্জ। এরকম এরর কারেকশন তোমরা অনেক জায়গায় করেছো ABCD এর। অ্যানাদার বাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম nowadays is that he avoids to speak to me. আচ্ছা, আমি যেভাবে উচ্চারণ করছি অ্যাকচুয়ালি উচ্চারণটা সেভাবে নয়, করার কথা নয়। এটা যেহেতু আন্ডারলাইন করা আছে সেইভাবে আমি আন্ডারলাইনগুলো উচ্চারণ করছি বলে এটা এরকম মনে হচ্ছে। অ্যাকচুয়ালি উচ্চারণটা হওয়ার কথা যে পুরো সেন্টেন্সটা, another baffling change that I notice in him nowadays is that he avoids to speak to me. এটা অ্যাকচুয়ালি সঠিক উচ্চারণ এই সেন্টেন্সটার ক্ষেত্রে। যাই হোক, এখানে চারটে দেখো ABC দিয়ে সেন্টেন্সটাকে ডিভাইডেড করা আছে। আমাদের মধ্যে কোনটা ভুল সেটাকে চুজ করতে হবে। লেখা যাচ্ছে which part in the above sentence has an error. ঠিক আছে, দেখো আমরা যখন এরকম কোশ্চেন হ্যান্ডেল করব তখন আমরা সেন্টেন্সটাকে ভালোভাবে পড়বো, পড়ার পরেই বুঝতে পারবো যে কোথায় আছে। ইংরেজি দুটো জিনিস আমার বিষয় হলো, একটা হচ্ছে সেন্স দিয়ে আমরা বুঝবো, দুই হচ্ছে গ্রামাটিক্যাল ব্যাপারটা আমাদের জানতে হবে, সেটা দিয়ে বুঝবো, আর তিন হচ্ছে অনেক সময় আমরা বাংলা থেকে আমরা বুঝতে পারি যে ইংরেজি এরকম হতে পারে। বাংলা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ অনেক সময় ইংরেজিকে হেল্প করতে পারে, কারণ ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ সবসময় ল্যাঙ্গুয়েজকে হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আমরা যদি এটা এররটাকে আমরা আইডেন্টিফাই করতে চাই, প্রথমে তো আমাকে একটা করে দেখতে হবে। এটাই দেখো কি আছে, অ্যানাদার বাফলিং চেঞ্জ। অ্যানাদার বাফলিং চেঞ্জটা ভুল আছে কি ঠিক আছে এই জায়গাটা আমাদের দেখার জন্য দেখতে হবে, ইন্ডিভিজুয়াল দেখে নেবো। চেঞ্জ মানে পরিবর্তন, আমরা সকলেই জানি। বাফলিং কথাটার মানে হচ্ছে কনফিউজ টাইপের, যে আমরা বুঝতে পারছি না যে কি হয়েছে, একটা মানে বিরক্তিকর, আমি বুঝতে পারছি না। আর অ্যানাদার আছে, অ্যানাদার বাফলিং চেঞ্জ কথাটা ভুল নয়, কারণ চেঞ্জ বাফলিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পার্টিসিপল, চেঞ্জটাকে কোয়ালিফাই করছে। আর এই চেঞ্জটা হচ্ছে আলাদা চেঞ্জ, মানে যার চেঞ্জের কথা বলছে সে তার মধ্যে বারবার পরিবর্তন হয়েছে, আবার একটা পরিবর্তন দেখা গেছে যেটা হচ্ছে একটা মানে বুঝতে পারছে না যে কি ধরনের পরিবর্তন, মানে একটা কনফিউজ টাইপের। তাহলে এটা ভুল নয়, অ্যানাদার বাফলিং চেঞ্জ। এর ওয়ার্ডগত কোনো ভুল নেই, এর বানানগত কোনো ভুল নেই, এর প্লেসমেন্টগত ওয়ার্ডের প্লেসমেন্টগত কোনো ভুল নেই, মানে অ্যানাদার সবসময় নাউনের আগে বসে। ঠিক আছে, এরকম কোনো ভুল এখানে নেই। দ্বিতীয়টা দেখো বি। ঠিক আছে, বিটা হচ্ছে দ্যাট আই নোটিস ইন হিম। তোমরা আগে চেক করে নেবে যে ওয়ার্ডগত কোনো বানান ভুল আছে কিনা, এইটুকু জায়গায় প্রিপজিশনালগত কোনো ভুল আছে কিনা। তো ওয়ার্ডগত দেখলে দ্যাট ওয়ার্ডের কোনো বানান ভুল নেই, আই তো বানানই নয়, সিঙ্গেল লেটার ওয়ার্ড। নোটিস বানান ভুল নেই, ইন হিম বানান ভুল নেই। এবার আমরা এখানে দেখবো যে আর কি ভুল হতে পারে। সো নোটিস যা আছে এটা একটা ভুল হতে পারে যে নোটিস বানান ঠিক আছে। নোটিস কিন্তু নোটিস ভার্বও হয় এই বানানে, আর এই বানানে নাউনও হয়। তার মানে নোটিস দিয়ে নোটিস করাও হয়, নোটিস দিয়ে লক্ষ্যও হয়, নোটিস বা নোটিস লক্ষ্য করাও হয়, তাই তো। তো নোটিস উইথ সেম স্পেলিং তোমার নাউনও হয় আবার ভার্বও হয়। সো দ্যাট আই নোটিস, যেটা আমি নোটিস করছি। এবার দেখো ইন হিম মানে তার মধ্যে। নোটিস লুকের পর অ্যাড হয়, নোটিসের পরে অনেক সময় অ্যাড হতে পারে, বোঝা যেতে পারে, কনফিউজ হতে পারে, কিন্তু মানেটা হচ্ছে তার মধ্যে আমি নোটিস করছি। সো এটা ইন হিমটার মধ্যে কোনো ভুল নেই। তো এইটুকু অংশটা কোনো ভুল নেই, গ্রামাটিক্যালি কোনো ভুল নেই, আর এইটুকু অংশ বানানগত কোনো ভুল নেই, প্রিপজিশনগত কোনো ভুল নেই।
তাহলে এটা কি ভুল কিনা ঠিক করার জন্য আমরা আবার প্রথম থেকে প্রশ্নটা পড়বো এই পর্যন্ত, যে এই পর্যন্ত সেন্স অনুযায়ী এটাতে কোনো রংলি পুরো প্লেস করা হয়েছে, তাহলে পুরোটা কি রংলি প্লেসড আছে সেটা দেখবো। তাহলে দেখো আমরা যদি পড়ি এটাকে কিভাবে পড়বো, অ্যানাদার বাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম, যে আরেকটা বিস্ময়কর বা আরেকটা কনফিউজ একটা পরিবর্তন যেটা আমি তার মধ্যে দেখেছি। সো এইটুকু দেখলে মনে হচ্ছে এটার মধ্যেও কোনো সেন্টেন্সটা প্লেসমেন্টের কোনো এই এত পর্যন্ত ভুল নেই, ঠিক আছে। তারপর আমরা চলে যাচ্ছি নাও এ ডেজ মানে আজকালের জন্য এটা কিন্তু অ্যাকচুয়ালি নোটিস হয়েছে, বোঝা যাচ্ছে। আজকাল মানে সবসময় মনে রাখবে, আজকাল বলতে বর্তমান যে কাল হয় মানে প্রেজেন্ট টেন্স হয় সেটা বোঝায়। আর নাও এ ডেজ অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিটকে সিগনিফাই করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাতে নাও এ ডেজ বোঝায় যে এটা আই নোটিস হয়েছে, আই অ্যাম নোটিসিং, আই হ্যাভ নোটিসড, এইসব কিছু ব্যবহার হয়নি, ঠিক আছে। আর এখানে নাও এ ডেজ যদি না হয়, যদি হতো ফ্রম ফিউ ডেজ বা এরকম কিছু অন্য কিছু দিত, তাহলে এইখানটা একটু চেঞ্জ হতে পারতো, যে হ্যাভ নোটিস কি হ্যাড নোটিস। কিন্তু যেহেতু নাও এ ডেজ আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ঠিক আছে, দ্যাট আই নোটিস ইন হিম নাও এ ডেজ। এবার দেখো ইজ দ্যাট, তাহলে ইজ দ্যাটটা গ্রামাটিক্যাল তো ভুল নেই এবং স্পেলিংগত কোনো ভুল নেই, ঠিক আছে। ইজ দ্যাট, তাহলে আমরা যদি বুঝবো কি করে, আবার সেন্টেন্সটা আমরা প্রথম থেকে করবো যে এর প্লেসমেন্ট কত কোনো ভুল আছে কিনা, কারণ সেন্টেন্সের প্লেসমেন্ট কত ভুল হয়, ঠিক আছে। আগে পরে তারপর এই ওয়ার্ডটা আদৌ দরকার ছিল কিনা। তাহলে অ্যানাদার বাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাওএডেজ ইজ দ্যাট, অর্থাৎ আরেকটা বিস্ময়কর পরিবর্তন যেটা আমি আজকাল তার মধ্যে দেখছি সেটা হলো, ঠিক আছে। তাহলে ইজ দ্যাট মানে সেটা হলো, তাহলে এটাও কারেক্ট। এইবার দেখো হি ইজ দ্যাট হলো যে, হি সে, তারপরে ঠিক আছে আমরা ভাবে ব্যবহার করি তো যে এটা হলো যে সে, এই পর্যন্ত ঠিক আছে, তার মানে এটাও ঠিক। তাহলে কি এটা ভুল? তাহলে যদি এ বি সি অটোমেটিক্যালি ভুল হয়, একটু মানে সেন্টেন্স গুলো ঠিক হয়, তাহলে অপশন গুলো অটোমেটিক্যালি তাহলে রং হওয়ার কথা, তাহলে ডিটা অটোমেটিক্যালি অপশন ডিটা ঠিক হওয়ার কথা, তার মানে এর মধ্যে ভুল হওয়ার কথা, তাই তো। তাহলে তোমরা এটা ইজিলি সবাই বলতে পারবে যে আমি যখন দেখলাম যে আমি এটা এখানে ঠিক আছে, তাই এ অপশনটা এখানে হবে না, এটাও বিটাও ঠিক আছে, তার মানে বি অপশনটা হবে না, সিটাও ঠিক আছে, সি অপশনটা তাহলে হবে না। বা তোমাদের মতে বা তোমরা যেটা ভাবছো যে সেটা ঠিক, সেটা যে অ্যাকচুয়ালি ঠিক তাও তো নয়, তোমাদের মতে হবে না, তাহলে অটোমেটিক্যালি ডিটা হবে, কারণ ডিটার মধ্যেই তাহলে ভুল আছে, এটা হওয়ার কথা। এক্স্যাক্টলি এটাই তাই, যে এটা ডিটাই ভুল, কারণ আমি তো বলছি যে এটা তিনটে ভুল মানে এই তিনটে লেখাগুলো মানে ঠিক, মানে এই তিনটে অপশন ভুল, তার মানে এটা ঠিক, এটা ঠিক। এইবার আমার প্রশ্ন হচ্ছে, তুমি অ্যাজ এ রিডার মানে বা অ্যাজ এ স্টুডেন্ট তুমি কি করে আইডেন্টি মানে এগুলো এই যে ঠিক সেগুলো বুঝবে কি করে, তুমি বুঝবে কি করে, পরীক্ষায় বুঝবে কি করে, এবং তুমি যদি কাউকে পড়াতে চাও, সাপোজ বোঝাতে চাও, তাকে বোঝাবে কি করে। দেখো এটা আমরা যদি এখান থেকে পড়ি, দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি, সে আমার সাথে কথা বলতে এড়িয়ে চলছে, তাই তো, এড়িয়ে চলছে। তাহলে দেখে মনে হচ্ছে এটাও ঠিক, সে আমার সাথে কথা বলতে, স্পিক মানে কথা বলা, এড়িয়ে চলছে। তোমরা তখন এখানে কি চুজ করতে পারে, রংলি কি চুজ করতে পারো না, স্পিক টু বলেছে, এটা উইথ হতে পারে, অ্যাওয়ার্ডস বলেছে, অ্যাওয়ার্ডস এর পর কি স্পিক হয়, টু হয়, এরকম ভাবনা করবে। অ্যাকচুয়ালি এখানে যে ভুলটা আছে দেখো, কথাটার বাংলা মানে হচ্ছে যে আমি তার মধ্যে একটা অদ্ভুত ধরনের পরিবর্তন এখন আজকাল দেখছি, যেটা হলো সে আমার সাথে কথা বলা এড়িয়ে চলছে, কথা বলা এড়িয়ে চলছে। তো কথা বলা মানে স্পিক, এটা ঠিক, কিন্তু কথা বলা মানে অনেক মানেও আছে, আরো মানে, যেমন টক আছে, তাই তো, টক মানেও কথা বলা হয়। তাহলে এখানে স্পিক বলেছে, স্পিকের অর্থ হচ্ছে জেনারিক কথা বলা, এটা জেনারিক একটা টার্ম, যে স্পিক কথা বলছে। আর টক মানে হচ্ছে দুজনের সাথে একটা টার্মস থাকা, ঠিক আছে, যোগাযোগ থাকা। যেমন ধরো আমার সাথে আমার বন্ধুরা কি হয়, যোগাযোগ আছে, তার মানে যোগাযোগ মানে কিভাবে যোগাযোগ থাকে, আমরা তো কথা বলি একে অপরের সাথে, তাই তো। তাহলে একটা পার্টিতে গেলাম, সাপোজ দেখছি যে আমার সাথে কথা বলছে না, ও এড়িয়ে চলছে, তাহলে আমরা সেখানে কি বলবো, আমার সাথে বাংলা একটা কথা বলতে পারি যে ওর সাথে আমার সাথে কথা বলছে না, কিন্তু এই কথা বলা ইংরেজিতে অনেক মানে থাকে। তাহলে স্পিক হতে টক হতে পারে। এরকম জায়গায় হবে কি, এরকম রিলেশনের যে কথা বলা, একে অপরের সাথে যে কথা বলা, সেটা হয় টক, ঠিক আছে, সেটা স্পিক বলবো না। স্পিক মানে জেনারেল টার্ম, আমরা বলি না স্পিক আউট, মানে কথা বলো, বলো আমাকে, আমি জানতে চাইছি, আই ওয়ান্ট টু নো, স্পিক আউট। তখন
স্পিক কথাটা বলা যায়। আমার তোমার সাথে সোসাইটাল কোনো সম্পর্ক নেই, আমি তোমার সাথে রেগুলার কোনো সম্পর্ক নেই যে আমরা দেখা হলে কথা বলি, যোগাযোগের কথা বলি। এই ক্ষেত্রে কিন্তু বোঝাচ্ছে এটাই যে একটা অদ্ভুত ধরনের পরিবর্তন আমি তার মধ্যে আজকাল দেখছি, যেটা হলো সে আমার সাথে অ্যাভয়েড করছে, অর্থাৎ হি অ্যাভয়েডস টু টক টু মি, নাহলে হি অ্যাভয়েডস টকিং টু মি হবে, এখানে স্পিক হবে না, কারণ এটা দুজনের মধ্যে রিলেশনগত কথা বলা হচ্ছে যে আমার সাথে সে আর কথা বলছে না। তো এইভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা স্পিক হবে না, এটা টক হবে। স্পিক আর টকের মধ্যে এটাই তফাৎ। স্পিক জেনারিক একটা টার্ম, তার মানে অনেক কিছু কথা বলা হতে পারে, কিন্তু দুজনের মধ্যে সম্পর্কগত কথা বলাকে টক বলবো আমরা। এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট। সবসময় একটা মাথায় রাখবে, পরীক্ষাতে হয় একটা ঠিক, বাকিগুলো সব ভুল অপশন দেয়, আর একটা কি সব ক্লোজ রিলেটেড অপশনস দেয়। তার মানে তোমার যে সবগুলি হয়তো ঠিক হতে পারে কোনোভাবে, কিন্তু আমাকে চুজ করতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। পার্টিকুলার যদি বলি, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা চুজ করতে হবে। সো এই ক্ষেত্রে এইটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, যে স্পিক হবে না, টক হবে। তার মানে এই কথাটা যে ভুল তা তো নয়, কারণ যিনি কোয়েশ্চেনটা দিয়েছে তার আমি মনের ভাব জানবো না, আমি এখানটাকে সেন্স কাজে লাগাবো। সো ডিটা হচ্ছে অ্যান্সার। আর যখন পড়বে মাথায় রাখবে, যখন কোনো তুমি কোয়েশ্চেন পড়তে যাচ্ছ, তখন তোমরা কিন্তু শুধু এইটুকু দেখে পরের কোয়েশ্চেনে চলে যাবে না, যে আমি এইটুকু অ্যান্সার করতে পেরেছি, যেটা বলেছে যে এর মধ্যে কোনটা এরর আছে সেটাকে চুজ করো। যখন পড়বে তখন বাকিগুলো একটু দেখবে। যেমন দেখো, আমি এখানে বলছি, এখান থেকে একটা টেন্সও আমি আইডেন্টিফাই করতে পারি, যে আই নোটিস ইন হিম নাওএডেজ। যদি এইটুকু তোরা দিত, সাপোজ যে আই নোটিস হিম, I noticed in him nowadays, এই কথাটা যদি বলতাম, তাহলে অ্যাকচুয়ালি বলতো যে চুজ দ্য কারেক্ট টেন্স। সাপোজ টেন্স, তা তোমরা এখানে কি করে চুজ করবে? তোমরা নরমালি এটা বলতে পারবে যে এটা নোটিস আছে, যারা বোঝো যেটা নোটিস ভাবে ভার্ব, তারা নরমালি চুজ করতে পারো যে এটা V1, তার মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। কিন্তু অনেক জায়গায় ধরো এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হওয়ার কথা কি কথা নয়, না এটা কি ঠিক অ্যান্সার নাকি, সেটা কি করে বুঝবে যে এটা অ্যাকচুয়ালি এখানে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হওয়ার কথা ছিল? সেইটা বুঝতে গেলে তোমাকে তখন এইটা দেখতে হবে যে নাওএডেজ মানে আজকাল, যার অর্থ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। অর্থাৎ নাওএডেজ করতে গেলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। অনেক সময় ধরো ডেসক্রিপটিভে বা এমনি এইখানটা ড্যাশ দিয়ে দিতে পারে, যে আই দিয়ে ড্যাশ ইন হিম, এইটাই পুরোটাই ধরো দিয়ে দিয়েছে, দিয়ে ধরো এইখানটা ড্যাশ করে দিয়েছে, এই জায়গাটা নেই, সাপোজ ধরে নাও এই জায়গাটা নেই, যে পুরোটা দিয়েছে। অ্যানাদার বাফলিং চেঞ্জ দ্যাট আই ড্যাশ ইন হিম নাওএডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। এইটুকু দিয়ে বললো চুজ দ্য কারেক্ট অ্যান্সার বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, তখন ধরো এখানে চারটে কটা অপশন দিয়ে দিল, এই অপশনগুলো ধরো দিয়ে দিল, সাপোজ এইভাবে, এই যে ধরো এই নোটিস এই জায়গাটা নোট দিয়ে দিল। এই অপশন এ, আই অ্যাম নোটিসিং। বি, আই হ্যাভ নোটিসড। সি, আই হ্যাড নোটিসড। বা ধরো ডি, শুধু নোটিস, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হওয়ার কথা। তো চারটে অপশন দিয়ে দিল। ঠিক আছে, জেনারেলি চোখে পড়বে, দেখো তুমিও বলে দিচ্ছি, যেহেতু যারা ধরো একটু পরীক্ষায় যারা অনেকে হয় কি পরীক্ষার সময় আমরা কনফিউজ হয়ে যাই, জানলেও পরীক্ষার সময় আমাদের আর ট্যাকেল করা অনেক সময় ভুল হয়ে যায়, খুব সহজ জিনিসও ভুল হয়ে যায়। তো এক পলকে দেখেই মনে হবে অ্যানাদার বাবলিং চেঞ্জ দ্যাট আই হ্যাভ নোটিসড ইন হিম হয়ে যেতে পারে। প্রথমে বসে তুমি এতদূর যাবেই না, হয়তো অপশনটা প্রথমে হ্যাভি দেয়া আছে, অ্যাম নোটিসিং নেই, হ্যাভি দেয়া আছে। যখন আই দেখে তুই আই মানে তো হ্যাভি হয়, আই হ্যাভ নোটিস বসিয়ে দিলাম, তারপর আর পড়লাম না কি হয়েছে, দাগিয়ে দিলাম। সো এইগুলো না করে তখন দেখবা, যারা জানো না কিভাবে, যারা জানে এইভাবে ভুল হয়, যে এটা আমি জানি কিন্তু আমার এই তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে গেছে। কিন্তু যারা জানে না তারাও এটা হবে কি, পুরোটা পড়ার পর দেখবে নাওএডেজ মানে আইডেন্টিফাই করবে যে আজকাল, এটা বোঝাতে আজকাল বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার কথা। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে সাবজেক্ট প্লাস V1, সাবজেক্ট হচ্ছে আই, তার সাথে প্লাস V1 মানে নোটিস। বোঝা গেল? সো এইভাবে অনেক সময় একটা সেন্টেন্সকে তোমরা এইভাবে অনেকভাবে গ্রামার শিখতে পারো, শুধু যেটা দিয়েছে সেটা দেখে চলে গেলে হবে না। ঠিক আছে, একটা থেকে অনেক হতে পারে। আচ্ছা, আবার একটা দেখাতে পারে এটা কোন সেন্টেন্সে আছে। দেখো এটাতে আছে, দেখো দ্যাট আছে, এইগুলো দ্যাট আছে, তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। অনেক সময় পরীক্ষা থাকে যে পুরো সেন্টেন্সটা দিয়ে বললো এটা কি সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাই তো, সিম্পল, অনেক সময় অপশন থাকে।
তো তোমরা বুঝতেই পারবে দ্যাট দেওয়া থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাই তো? এটা খুব সহজ পার্ট ইংলিশে। তো এইভাবে একটা সেন্টেন্সকে তোমরা অনেকভাবে শিখতে পারবে। আচ্ছা চলো এবার দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয়টা কি? এটাও খুব একটা সুন্দর জিনিস। এইগুলো হচ্ছে পরীক্ষায় খুব আসে এখন, পিওর গ্রামার থেকে এইগুলো দেওয়া, একদম যে বেসিক যে গ্রামার থাকে সেখান থেকে এটা দেওয়া। এইগুলোকে হ্যান্ডেল করতে হবে, এইগুলোকে মিস করলে চলবে না, কারণ এগুলো খুব সহজ জিনিস কিন্তু আমরা এড়িয়ে চলি। আমরা পিওরলি এগুলো এড়িয়ে চলি কারণ আমাদের কাছে সিনোনিমস, অ্যান্টোনিমস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব ছাড়া কিছু থাকে না পড়ার, এইগুলোই পড়ি। আর গ্রামার বলতে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এইগুলোই জানি, কিন্তু এগুলো শিখতে হবে, এগুলো পরীক্ষা থেকে আসে, নাহলে হবে না। এটা কি আছে? উড ইউ মাইন্ড মুভিং দ্য কার? উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, এটা একটা সেন্টেন্স, ঠিক আছে? সেই সেন্টেন্সটা দিয়ে বলছে দ্য অ্যাবভ সেন্টেন্স কিসে, তারপর এটা বলছে এই অ্যাবভ সেন্টেন্সটা কি ধরনের, কথাটা কি ধরনের, এটা মুড, একটা কথার মুড, যে এটা কি বোঝাতে চেয়েছে, ঠিক আছে? তোমরা জিজ্ঞাসা চিহ্ন আছে দেখে খুব ইজিলি অনেকেই বলে দেবে যে এটা তো কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাই তো? গ্রামাটিক্যালি বললে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, কিন্তু মুড মানে মুড আর সেন্টেন্সের যে জেনারিক টার্ম দুটো আলাদা। মুড মানে আমি কোন মুডে বলছি, আর ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ মানে হচ্ছে সেন্টেন্সটা কিভাবে সাজানো আছে। কোশ্চেন মানেই আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু মুড কিন্তু সেটা নয়। দেখো এখানে যেটা দিয়েছে অপশন কোয়ারি, কোয়ারি মানে আমরা কি বলতে পারি? প্রশ্ন করা, তো জিজ্ঞাসা করা। সো কোয়েশ্চেন মার্ক দেখে কিন্তু দেখো প্রথমে কোয়ারি দিয়ে দিয়েছে, এটাকে টোটালি এটাকে কনফিউজ করার জন্য, এটাকে এরকম ডিস্ট্রাক্ট করার জন্য এটা বলে দেবে। জেনারেলি কোশ্চেন দেখে অনেকেই বেশিরভাগই করে দেবে, এবং যারা জানে তারাও তাড়াহুড়োতে পরীক্ষার অ্যাম্বিয়েন্সে একটা তো টেনশন থাকে পরীক্ষাতে, সেখানে গিয়ে কোয়ারি করে দেবে, ঠিক আছে? পরেরগুলো আমরা পড়বো, সবসময় মাথায় রাখবে কোয়েশ্চেন আমরা পুরো পড়বো, অপশন আমরা পুরো পড়বো, যতই সোজা অপশন আসুক। পিএসসি ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে দেখবে, ইতিহাস ভূগোলের ক্ষেত্রে এইগুলো হয়, যেটা ইংরাজির ক্ষেত্রে হয়। ইংরাজিরা যেহেতু একটু মানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, আমরা ওটা আইডেন্টিফাই করি না, কিন্তু ইতিহাস ভূগোল পলিটিক্স সবই দেখবে কোয়েশ্চেন এমন দিয়েছে খুব কাছাকাছি, প্রথমটা দেখলেও মনে হবে অ্যান্সার, লাস্টেরটা দেখলেও মনে হবে অ্যান্সার। ওই জন্য যে কোনো কোয়েশ্চেন দিতে গেলে তোমাকে ইউ হ্যাভ টু রিড দ্য ফুল সেন্টেন্স এন্ড অল দ্য অপশনস অ্যাকচুয়ালি, ঠিক আছে? দেখেই চলে যাবো না। সো এখানে এতে আছে কোয়ারি, কোয়ারি মানে প্রশ্ন, দেখেই মনে হবে ঠিক। তারপরে আছে পোলাইট রিকোয়েস্ট, পোলাইট রিকোয়েস্ট মানে বিনম্রভাবে রিকোয়েস্ট করা। 3 নম্বরে আছে অ্যাডভাইস, উপদেশ দেওয়া। 4 নম্বরে আছে সাজেশন, সাজেশন মানে মতামত দেওয়া, ঠিক আছে? এই সমস্ত। এটা কি হবে? এটা যেহেতু সেন্টেন্স ইজে বলেছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যদি এটাকে পড়ো, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, তার মানে আমরা কি বলতে চাইছি? গাড়িটা কি চালাবেন, এরকম একটা কিছু অর্থ। তাহলে এটা বলতে গেলে অ্যাকচুয়ালি আমি তাকে প্রশ্ন করতে বোঝাচ্ছি না, কারণ মাইন্ড কথাটা দিয়ে প্রশ্ন হয় না, মাইন্ড কথাটা দিয়ে প্রশ্ন হয় না, ঠিক আছে? এইটা হবে যদি হতো উড ইউ মুভ দ্য কার, তাহলেও বোঝা যেত প্রশ্ন। মাইন্ড যেহেতু দিয়েছে, এটা অ্যাকচুয়ালি কোয়ারি নয়, আর মুভিং দ্য কার মানে এটা অ্যাডভাইসও নয়, আর সাজেশন মতামত নয়, এটা অ্যাকচুয়ালি পোলাইট রিকোয়েস্ট। কারণ তুমি এটা বলতে চাইছো গাড়িটা কি চালাবেন, ঠিক আছে? তাহলে যিনি প্রশ্ন করছো তিনি উনি কি করবেন? বলে হ্যাঁ চালাচ্ছি, হ্যাঁ চালাচ্ছি। এইটা বলবে না হ্যাঁ চালাবো কি না চালাবো, এরকম না, হ্যাঁ চালাচ্ছি। তারপরে তুমি তাকে চালাতে বলছো, তুমি তাকে পোলাইটলি রিকোয়েস্ট করছো প্লিজ মুভ দ্য কার। অ্যান্সারটা হওয়ার কথা, যদি এটাকে চেঞ্জ করতে বলতো, ধর এটা বলতো ডেসক্রিপটিভ পার্টে চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো? অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে বলতো বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলতো, তখন কি হতো? এটা কিন্তু বলে দিত যে প্লিজ মুভ দ্য কার, তারপরে পোলাইটলি রিকোয়েস্ট করছি। সো এটা হবে পোলাইটলি রিকোয়েস্ট বা পোলাইট রিকোয়েস্ট, ঠিক আছে? সো এইভাবে আমাদের দেখতে হবে। এটাকে বলা হয় মুড, এটাকে বলা হয় মুড, কোন মুডে আমি কথাটা বলছি। আর একটা আছে দেখো, পরেরটা আমরা চলে যাই। পিক আউট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল, ওয়ার্ড ট্রিভিয়াল, ঠিক আছে? এটা সিম্পলি একটা একদম পিওর একদম পাতি একটা সিনোনিমস, যেমন হয় একটা ওয়ার্ড দিলে তার অ্যান্টোনিমস বা সিনোনিমস বসায়, তার এটা অ্যান্টোনিমস দিয়েছে। ট্রিভিয়াল এর মানে জানলে তুমি করতে পারবে, মানে না জানলে করা যাবে না, কারণ সেন্টেন্স দেওয়া থাকলে তোমার সেন্টেন্সের সেন্স অনুযায়ী অনেক মানে বোঝানো যায় যেটা কি বোঝাতে চাইছে। কিন্তু সিঙ্গেল ওয়ার্ড দিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আইদার ইউ নো অর ডোন্ট নো, এই দুটোর মধ্যে যে কোনো একটা, মানে জানলে বলতে পারবে, নাহলে বলতে পারবে না। এবার আরেকটা কি হয়, মানে জানলেও অনেক সময় অপশনের জন্য গুলিয়ে যায়, ঠিক আছে? এবার এখানে দেখবে অ্যান্টোনিমস, মাথায় রাখবে অ্যান্টোনিমস, ঠিক আছে? এটা খুব খেয়াল রাখবে। ধরো তুমি মানেটা জানো,
ট্রিভিয়াল মানে তো মানে কি, ট্রিভিয়াল মানে তুচ্ছ বা ইনসিগনিফিক্যান্ট, যার কোনো গুরুত্ব নেই। এরকম হয় না যে তুচ্ছ, যাকে বলে তুচ্ছ কারণে তারা ঝগড়া করছে, তুচ্ছ কারণে তুমি রেগে গেলে, এটা কোনো কারণই নয়। সো ট্রিভিয়াল মানে হচ্ছে ওয়ান দ্যাট ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে ট্রিভিয়াল মানে কি দিয়েছে, ইম্পর্ট্যান্ট। ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ বলেছি, তার মানে হচ্ছে অগুরুত্বপূর্ণ, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রথমে ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছে। তার মানে এটা হচ্ছে সিনোনিমস অ্যান্সার হওয়ার কথা। কিন্তু ধরো স্বাভাবিক এটা অ্যান্সার, তাহলে ট্রিভিয়ালের উল্টো হচ্ছে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, অ্যান্টোনিমস ইম্পর্ট্যান্ট, এটা অ্যান্সার। ধরো এইটা প্রথমে ছিল না, এইটা লাস্টে দেওয়া ছিল, এইগুলো প্রথমে দিয়েছিল, তাহলে তোমার কাছে লাস্টের থেকে তুমি শুরু করবে না, জেনারেলি আমরা তো প্রথম থেকে শুরু করি। তো এইগুলো আমরা কি করে বুঝবো যে এইটা অ্যান্সারটা ঠিক কিনা না ভুল? তাহলে দেখো ট্রিভিয়াল মানে যদি তুচ্ছ তুমি জানো তবেই অ্যান্সার করতে পারবে, ইনসিগনিফিক্যান্ট তাহলে এটা সিনোনিমস হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা হয়ে যাচ্ছে সিনোনিমস ট্রিভিয়ালের। ফিউটাইল, ফিউটাইল মানে ব্যর্থ। ব্যর্থর সাথে ডাইরেক্টলি কোনো কানেকশন এই ট্রিভিয়াল ওয়ার্ডটার মধ্যে নেই, ব্যর্থতার সাথে। ফিউটাইল, আমরা অনেক সময় ফিউটাইল ক্লাস যখন আমরা একাডেমিকে পড়ি 9-10, অনেক কথা ফিউটাইল কথাটা আমরা অনেক জায়গায় ব্যবহার করেছি। ব্যর্থ। ফাস্ট মানে হচ্ছে দ্রুত, সেটাও কোনো এর সাথে ডাইরেক্ট কোনো লিঙ্ক নেই। সো ইম্পর্টেন্ট অ্যান্সার। আমি একটা কথা বলবো, যদি এইরকম সিনোনিমস দিয়ে দেয় যে শুধু বলবে পিক আউট দ্য অ্যান্টোনিমস বা পিক আউট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড, দিয়ে একটা ওয়ার্ড দিল, এইগুলো চুজ করা মুশকিল হয়ে যায় যদি আমরা যদি আমরা অ্যান্সারটা না জানি। অ্যান্সারটা জানলে করতে পারবো। আবার অনেক হয় এই অ্যান্সার জানি কিন্তু অপশন জানি না, অপশনগুলো এমন দিয়েছে যেগুলো আমার জানার মধ্যে নেই কোনটা। এক্ষেত্রে একটু টাফ হয়ে যায়। আমি বলবো এই সমস্ত ওয়ার্ডগুলোকে তোমরা এড়িয়ে চলাই ভালো। এই ধরনের ওয়ার্ড হলে এড়িয়ে কোনো আবার চলবে না, সবকিছুই দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড তোমার কাছে যদি লাগে যে আমি অপশন একটাও বুঝতে পারছি না অথচ এর মানেটা জানি, তাহলে কিন্তু মানে বেস্ট হচ্ছে হবে এটাকে অ্যাভয়েড করো। আর যদি এই মানেগুলোও জানো তখন তোমাকে এলিমিনেট করে করতে হবে। সবকটাই মানে জানো, সবকটাই সঠিক করতে হচ্ছে, তখন তোমাকে দেখতে হবে যে কোন পদ্ধতিতে, কোন গ্রামাটিক্যাল, কোন সেন্স, কোন কি কাজে লাগিয়ে আমি এটাকে অ্যাভয়েড করছি বা এটাকে আমি এলিমিনেট করছি, এলিমিনেট করছি সেভাবে দেবো। আর সেন্টেন্স দিয়ে থাকলে সেটা খুব সহজে সেন্টেন্সের সেন্স বোঝা যায়। আশা করি আমি কি বোঝাতে চাইলাম বা কি আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। এটাই থাকলো, পরে আবার আমার একটা কিছু নিয়ে আসবো। তার আগে আমি বলে দিই, তোমরা যারা যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিতে চাইছো, তোমাদের কোনো গাইডেন্স দরকার, তোমরা দিশারি কম্পিটিটিভ এক্সামে যোগাযোগ করতে পারো, নাম্বার এখানে দেওয়া আছে। এইসব কোর্সগুলো পড়া হয় কম্বাইন্ড কোর্সের সাথে, এবং এইভাবেও পড়ানো হয় যে আগামী যে পরীক্ষায় যে কি আসছে, হ্যাঁ কি পরীক্ষা আছে তার উপর একটা জোর দেওয়া হয়। তবে মেনলি এটা ডব্লিউবিসিএস এর সাথে হয়, বাকি এটা কমান্ড হয়। ডব্লিউবিসিএস এর সাথে এটা মেনলি তার উপরেই ফোকাস করা, ডব্লিউবিসিএস এক্সাম এর জন্য। তারপরে বাকিগুলো যেহেতু তোমরা জানো ডব্লিউবিসিএস এর জিকে থাকে, ম্যাথ থাকে, ইংলিশ থাকে, যেগুলো দিয়ে কম্বাইন্ডও করা যায়, আমরা কম্বাইন্ডও সেটা এখানে করা হয়। সো যারা গাইডেন্স দরকার তারা আসতে পারো, এখানে যোগাযোগ করতে পারো। বলবো আমি আবার পরে কোনো একটা ক্লাস নিয়ে আবার কিছু নিয়ে আসবো, আলোচনা করবো। ওকে, হ্যাঁ ইউটিউব চ্যানেলে আমাদের ফলো করতে পারো, ইউটিউব চ্যানেলে আমাদের ফলো করতে পারো, এখানে আছে ইউটিউবে দেখো, এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ফলো করতে পারো। ওখানে অনলাইন ক্লাসেস হয়, ডিসকাশন হয়, তোমরা ফলো করতে পারবে। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে সাবস্ক্রাইবও করে নিতে পারো আর শেয়ারও করতে পারো। ঠিক আছে, ওকে।